আছে। তো এখন চাইলে আমি একদম ফ্রেশ স্টার্ট, নতুন অর্গানাইজেশন মানে অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট কাজ হচ্ছে নতুন অর্গানাইজেশন ক্রিয়েট করা। বাট আপনাদের যদি প্রথম অ্যাকাউন্ট হয়, যেহেতু এটা আমার আগের অ্যাকাউন্ট, তো আমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। বাট যদি ফার্স্ট অ্যাকাউন্ট হয়, ফার্স্ট টাইম সাইন আপ করেন, তাহলে ওই যে ফ্লোটা আছে সাইন আপের ফ্লো, ওই ফ্লোতে ওরা কি করে দেবে, অর্গানাইজেশন ক্রিয়েট করতে দিবে। ঠিক আছে, ওখানে আপনার অর্গানাইজেশন ক্রিয়েট করে নিতে পারবেন সাইন আপের ফ্লোতে। যেহেতু আমার এটা অলরেডি একটা অ্যাকাউন্টে ইউজ হচ্ছে, তো এখানে আমাকে এই ড্যাশবোর্ড নিয়ে আসছে, এখানে আমি অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারবো। এবং এখানে অপশন আছে পার্সোনালাইজ অপশন, আপনার টাইম ফরম্যাট কিভাবে যাচ্ছেন, টাইম জোন কিভাবে যাচ্ছেন, ডেট ফরম্যাট কিভাবে যাচ্ছেন, তারপর অ্যাপিয়ারেন্স কিরকম যাচ্ছেন, এগুলো সবগুলো আপনি চাইলে লাইট মোড চাইলে লাইট মোড ইউজ করতে পারেন, ডার্ক মোড চাইলে ডার্ক মোড। অটো আমার যেহেতু ম্যাক হচ্ছে, আমার ওএস হচ্ছে ডার্ক মোডে দেখাচ্ছে। ইনভাইটেশন আপনি যদি চান যে আপনার এই অ্যাকাউন্টে কোনো ইনভাইটেশন পাঠাবেন কাউকে, তাও সেটাও আপনি করতে পারেন। বাট আমি আগে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করবো, সো ক্রিয়েট অ্যান অর্গানাইজেশন। অ্যান্ড অর্গানাইজেশনটা ক্রিয়েট করবো মঙ্গোডিবি অ্যাটলাসের আন্ডারে। ওকে, তো আইসি অ্যাপ এক্সপ্রেস অর্গ নামে অর্গানাইজেশন ক্রিয়েট করবো। একটা সেকেন্ড, কেউ একজন আসছে। আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে মঙ্গোডিবি অ্যাটলাস, এখানে অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে। তো আমরা নেক্সটে যাব এখান থেকে, অ্যান্ড ক্রিয়েট অর্গানাইজেশন। যদি আপনি চান যে আপনার অর্গানাইজেশনে অন্য কোনো কাউকে কি করবেন, ইনভাইট করবেন, এটা করতে পারেন। বাট এখন আপাতত দরকার নেই। আর এখানে আপনার রোল হচ্ছে অর্গানাইজেশন ওনার। তো অর্গানাইজেশন ক্রিয়েট হবে। এরপরে কাজ হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা, যেহেতু এখানে আসছেন। তো এটা আপনি যখন যদি ফার্স্ট টাইম হন, আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। ওই যে বললাম যে আমাকে যেরকম এখন ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেহেতু আমি ওল্ড ইউজার। নতুন ইউজার হলে আপনাকে হচ্ছে কি করাবে, ওই সাইন আপের যে ফ্লোটা আছে অ্যাকাউন্ট ক্রিয়েশনে, ওইখানে হয়তো এগুলো করায় নিবে, প্রজেক্ট ক্রিয়েট করা নিবে, অর্গানাইজেশন ক্রিয়েট করা নিবে, ক্লাস্টারও ক্রিয়েট করে নিতে পারে। তো নিউ প্রজেক্ট দিব আইসি এক্সপ্রেস প্রজেক্ট বা আইসি ব্যাচ 2, আইসি এক্সপ্রেস প্রজেক্ট দিন। তারপর চাইলে আপনি এখানে কিছু কি মানে ট্যাগ দিতে পারেন, ইটস আপ টু ইউ, এটা অপশনাল। সো নেক্সট। তারপর এখানেও বলতেছে যে কাউকে ইনভাইট করবেন কি করবেন না। তো করবো না, তো ক্রিয়েট প্রজেক্ট দিলাম। রাইট, তো আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আইসি এক্সপ্রেস অর্গ হচ্ছে আমার অর্গানাইজেশন, আইসি এক্সপ্রেস প্রজেক্ট হচ্ছে আমার প্রজেক্ট। এখানে আন্ডারে হচ্ছে আমার কি থাকবে, ক্লাস্টার থাকবে। ক্লাস্টার মানে কি, আমার সার্ভার গুলা, যে সার্ভারের মধ্যে, অর্থাৎ এত এগুলো হচ্ছে কিন্তু আইসি এক্সপ্রেস অর্গ, আইসি এক্সপ্রেস প্রজেক্ট, এগুলো কিন্তু মঙ্গোডিবি ম্যানেজ করতেছে, রাইট। এগুলো মঙ্গোডিবি ওইভাবে করে আপনার অর্গানাইজেশন আর প্রজেক্ট গুলোকে রাখবে। বাট আপনি যখন আপনার ডেটা রাখবেন, ডেটাগুলো কোন একটা সার্ভারের মধ্যে রাখতে হবে। তো ওই সার্ভার একটা না মাল্টিপল সার্ভার থাকে, যাতে একটা ডাউন হলে আরেকটা যাতে সাপোর্ট দিতে পারে, অথবা হচ্ছে অনেক সময় ডিস্ট্রিবিউটেড ভাবে ডেটা রাখে। তো ওই জন্য ক্লাস্টার বলা হয়। ক্লাস্টার মানে হচ্ছে ইজ এ কি বলবো, কালেকশন অফ সার্ভার। ঠিক আছে, যে গ্রুপ অফ সার্ভার যারা হচ্ছে একসাথে হচ্ছে আপনাকে সার্ভিস প্রোভাইড করে। অ্যান্ড এখানে যদি আমি ক্লিক করি, তাহলে ইট উইল মেক মোর সেন্স। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে এডাব্লিউএস দেখাচ্ছে, গুগল ক্লাউড দেখাচ্ছে, অ্যাজিওর দেখাচ্ছে। অর্থাৎ মঙ্গোডিবিও কিন্তু থার্ড পার্টি প্রোভাইডারদের থেকে কিনে সার্ভার ভাড়া নেয়, ভাড়া নিয়ে আপনাকে প্রোভাইড করতেছে। অর্থাৎ সে এডাব্লিউএস, গুগল ক্লাউড, অ্যাজিওর, অ্যাজিওর হচ্ছে মাইক্রোসফটের, গুগল ক্লাউড হচ্ছে গুগলের, আর এডাব্লিউএস হচ্ছে অ্যামাজনের। তো ওদের থেকে সার্ভার ভাড়া নিছে। সার্ভার ভাড়া নিয়ে কি করতেছে, সার্ভার ভাড়া নিয়ে হচ্ছে যে ওই আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার বানাইছে ডেটাবেজের, তারপর হচ্ছে আপনাকে সার্ভ করতেছে। তো এই যে ক্লাস্টার বলছিলাম, তার ক্লাস্টারটা কেন আমার ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সার্ভারটা আমি কার থেকে নিব, এই স্টেপটা হচ্ছে এই ক্লাস্টারটা ডিপেন্ড করে। আপনি যদি এডাব্লিউএস হিসাব সিলেক্ট করেন, তাহলে মঙ্গোডিবি হচ্ছে যে এডাব্লিউএস থেকে সার্ভারটা ভাড়া নিবে। আর যদি গুগল ক্লাউড, তাহলে গুগল ক্লাউড থেকে ভাড়া নিবে। অ্যাজিওর হলে অ্যাজিওর থেকে ভাড়া নিবে, এবং মাল্টিপল সার্ভার ভাড়া নিতে পারে। ভাড়ার কারণ হচ্ছে কি, সার্ভার ইজ এ গ্রুপ অফ, সরি, ক্লাস্টার ইজ এ গ্রুপ অফ সার্ভার। এই কারণে জিনিসটা এভাবে লিখছে। ঠিক আছে, ক্লাস্টার লিখছে, কারণ হচ্ছে আপনাকে এই স্টেপে এসে হচ্ছে মঙ্গোডিবি থার্ড পার্টি থেকে কি করতেছে, সার্ভিস নিয়ে আপনাকে প্রোভাইড করতেছে। আচ্ছা, আইএল ডু দিস লেটার দিলে তো পরে চলে যাচ্ছে। এরপর আসা যাক যে সার্ভারের অপশন গুলা কি কি, অর্থাৎ আপনি কিভাবে কি হিসাবে নিচ্ছেন। যদি আপনি, এটা হচ্ছে এম টেন হচ্ছে একটা সার্ভিস। যদি আপনি এটা, আপনাকে 10 জিবি স্টোরেজ দিবে, 2 জিবি ডেডিকেটেড র্যাম দিবে, এবং 2টা সিপিইউ, ডেডিকেটেড সিপিইউ দিবে। ওকে, তো এটার জন্য আপনার চার্জ আসবে হচ্ছে
$0.08 পার আওয়ার, অর্থাৎ পার আওয়ার ডেটাবেস চললে আপনার 0.08 দিতে হবে। ডাজন্ট ম্যাটার যে কতজন আপনার এটা ইউজ করতেছে বা কতটুকু ইউজ করতেছে, টাইমের উপর ডিপেন্ড করে আপনাকে চার্জটা দিতে হবে। ঠিক আছে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সার্ভারলেস। এখানে হচ্ছে যে আপনাকে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দিবে। ঠিক আছে, হাইয়েস্ট। র্যাম আর সিপিইউ হচ্ছে অটো স্কেল। অটো স্কেল মানে হচ্ছে আপনার ডিমান্ড অনুযায়ী হচ্ছে সে স্কেল করতে থাকবে। যদি দেখা যায় যে আপনার 3 জিবি র্যাম লাগতেছে, সে 3 জিবি দেবে। 4 জিবি র্যাম লাগতেছে, 4 জিবি দেবে। 2টা সিপিইউ লাগতেছে, 2টা সিপিইউ দেবে। 3টা সিপিইউ লাগতেছে, 3টা সিপিইউ দেবে। বাট এখানে হচ্ছে লিমিটেড। এখানে যদি 2 জিবি র্যাম ক্রস করে যায়, তাহলে আপনার ডেটাবেস কি করবে, আপনার ক্লক করবে, অর্থাৎ ডেটাবেস আপনার স্টাক হয়ে যাবে। অথবা যতক্ষণ না পর্যন্ত আপনার র্যাম খালি হচ্ছে, ততক্ষণ আপনার ডেটা রিট্রিভ করতে কষ্ট হবে, যদি অনেকগুলো ডেটা, অনেকজন ডেটা অ্যাক্সেস করতে চায় একসাথে। বাট এটার ক্ষেত্রে সেটা হবে না, এবং 1 টিবি পর্যন্ত স্টোরেজ দিবে। এটার এটার প্রাইসিং কেমন? এটার প্রাইসিং হচ্ছে তোমার আপনার 0.10 USD পার 1 মিলিয়ন রিডস, অর্থাৎ 1 মিলিয়ন ডেটা আপনার সার্ভার থেকে রিড হলে সে 0.10 ডলার আপনাকে চার্জ করবে। ঠিক আছে। তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে বড় বড় এন্টারপ্রাইজ কোম্পানিগুলোর জন্য হচ্ছে এটা। আর লাস্টলি, আর এখানে অলরেডি পারপাস দিয়ে দিয়েছে, ফর প্রোডাকশন অ্যাপ্লিকেশন উইথ সফিস্টিকেটেড ওয়ার্কলোড রিকোয়ারমেন্ট। আর এটা হচ্ছে ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং অর ওয়ার্কলোড উইথ ভেরিয়েবল ট্রাফিক্স। অর্থাৎ আপনি যদি না জানেন যে আপনার কেমন ট্রাফিক হতে পারে, কেমন ইউজার হতে পারে, সেক্ষেত্রে এটা নেওয়া বেটার। কারণ আপনি আপনার দেখা যাবে যে কোনো কোনো সময় 1 জিবি র্যাম লাগতেছে, 500 MB র্যাম লাগতেছে, কোনো কোনো সময় দেখা যাবে 10 জিবি র্যাম লাগতেছে। জাস্ট ফর এক্সাম্পল, যে আপনি অনুমান করতে পারতেছেন না, আপনি হচ্ছে যে এস্টিমেশন করতে পারতেছেন না যে আপনার কতটুক র্যাম আর কতটুক সিপিইউ লাগবে। ওই এস্টিমেশন যদি করতে না পারেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। কারণ কি, কারণ হচ্ছে যখন আপনার লো থাকবে, লো হিট হবে, তখন হচ্ছে লো চার্জ করবে। যখন হাই হিট হবে, অনেক বেশি ডেটাবেস হিট হবে, ডেটাবেস থেকে অনেক বেশি ডেটা হিট হবে, তখন আপনাকে বেশি চার্জ করবে। অর্থাৎ এটা কি ফ্লেক্সিবল ভেরিয়েবল ট্রাফিক বলছে, যে আপনি ট্রাফিক কখন সেটা জানেন না। এটা নর্মালি হয়, ধরেন হচ্ছে আপনার একটা শীতের কাপড়ের ধরেন বিজনেস আছে। ঠিক আছে। ন- আপনি শীতের কাপড় সেল করেন, তো দেখা যাবে যে গরমকালে আপনার ওয়েবসাইটে তেমন ট্রাফিক থাকবে না, শীতকালে অনেক ট্রাফিক থাকবে। ধরেন আপনি আইসক্রিমের বিজনেস করেন অনলাইন, গরমকালে আপনার তেমন ট্রাফিক থাকবে না, শীতকালে অনেক ট্রাফিক থাকবে। ঠিক আছে। সেক্ষেত্রে আপনি জানেন না যে ট্রাফিকটা হচ্ছে যে ফিক্স থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে খুব ভালো একটা অপশন। বাট আপনি যদি ট্রাফিকটা ফিক্স থাকে, ধরো ধরো আপনি মুদির দোকানে ব্যবসা করেন অনলাইনে, তখন হচ্ছে এটা একটা খুব ভালো একটা অপশন। কারণ হচ্ছে মোটামুটি সারা বছরে আপনার সেল থাকবে, এবং আপনি জানেন যে আপনার ডেটা কতটুকুর মধ্যে থাকতে পারে। ঠিক আছে। এটার বেশি হলে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। বাট দুইটা পার্থক্যটা বললাম, যে অটো স্কেলিং কখন দরকার হয় এবং আমার ফিক্সড রিসোর্স কখন দরকার হয়। বাট এখন আমাদের দরকার হচ্ছে এটা। কারণ কি, আমরা এখন লার্নিং শিখবো, আমার 512 MB ডেটা দিবে, এবং হুইচ ইজ মোর দেন এনাফ টু প্র্যাকটিস। ঠিক আছে, এত ডেটা আমাদের লাগেও না। 512 MB দিয়ে অনেক কিছু স্টোর করা যায়। অ্যান্ড গেল। আর তাহলে আমি এটা সিলেক্ট করলাম, এবং ক্লাস্টারের নাম দিব আইসি ক্লাস্টার। ঠিক আছে। অ্যান্ড এরপর আমি এডাব্লিউএস থেকে ডেটা নিলাম, এবং কোন রিজন থেকে নিব, মুম্বাই থেকে নিব নাকি সিউল, এটা দেয়া আছে। আমি ধরেন মুম্বাই থেকে নিলাম। এখানে সিঙ্গাপুর থেকেও নিতে পারেন। তো আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন? দূরের রিজন দিলে আপনার ডেটা আসতে টাইম বেশি নিতে পারে। তো কাছাকাছি রিজন নিলে বেটা, আমি মুম্বাই নিচ্ছি। এবং মুম্বাই এই গ্রিন লিফটা দিয়ে বোঝাচ্ছে যে লো কার্বন এমিশন, অর্থাৎ মুম্বাই যে সার্ভারটা আছে ওটার কার্বন এমিশনটা লো। আচ্ছা, জাস্ট হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সামথিং বুঝাতে চাইছে হয়তো। আচ্ছা, তো এবার যদি ক্রিয়েট ডিপ্লয়মেন্ট দিই, তাহলে আমার ক্লাসরুমটা ডিপ্লয় হয়ে যাবে। তার আগে আমাকে কয়েকটা ক্যাপচা ক্লিয়ার করতে হবে। ডান, আমার ক্লাসটা কি হয়ে গেছে, ডিপ্লয় হয়ে গেছে। এবার আমাকে দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমার এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, অ্যাড এ কানেকশন আইপি অ্যাড্রেস, অর্থাৎ ইউর কারেন্ট আইপি অ্যাড্রেস এত হ্যাজ বিন অ্যাডেড টু এনাবল লোকাল কানেক্টিভিটি অ্যাট আনাদার লেটার ইন নেটওয়ার্ক অ্যাক্সেস। মানে বলছে এটা কিন্তু আইপির উপর অ্যাক্সেস ডিপেন্ড করে, অর্থাৎ আমার এখন কম্পিউটারে যে আইপি, অটোমেটিক্যালি এটাকে অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে। অন্য কোনো কম্পিউটার থেকে যদি এটাকে অ্যাক্সেস করা হয়, তাহলে এটা অ্যাক্সেস করবে না। তো নর্মালি যখন আপনি ডেপ্লয় করবেন, যেই আইপিতে ডিপ্লয় করছেন ওই আইপিটা এখানে দিতে হবে, রাইট? কারণ হচ্ছে আপনার কেউ কিন্তু ডিরেক্টলি আপনার মঙ্গোডিবি ডেটাবেস অ্যাক্সেস করবে না, রাইট? আপনার মঙ্গোডিবি ডেটাবেস অ্যাক্সেস করবে কিভাবে? ইউজার যখন ইউজ করবে, তখন ইউজার আপনার প্রথমে রেস্ট এপিআই তে হিট করবে। ঠিক আছে। এবং রেস্ট এপিআই হচ্ছে মঙ্গোডিবি কে অ্যাক্সেস করবে। তার মানে আপনার ডিফারেন্ট আইপি দরকার না, একটা ফিক্সড আইপি হলে হবে। তাহলে আপনার আইপি লাগবে কোনটা? রেস্ট এপিআই এর আইপিটা আপনি করে দেবেন মঙ্গোডিবিতে, এখানে ওই মঙ্গোডিবি অ্যাটলাসে সেট করে দিবেন।
তাহলে যেটা হবে রেস্ট এপিআইটা যেখানে ডিপ্লয় করা হয়েছে, ধরেন রেস্ট এপিআইটা আপনি সাপোজ ধরেন আহ হিরোকুতে ডিপ্লয় করছেন, ঠিক আছে, হিরোকুতে ডিপ্লয় করছেন। তো হিরোকু আপনাকে অবভিয়াসলি একটা আইপি দেবে আপনার রেস্ট এপিআইটা চালার জন্য। ওই আইপিটা যদি মঙ্গোডিবিতে সেট করে দেন তাহলে ওই হিরোকুর আইপি দিয়ে এটা অ্যাক্সেস করা যাবে। এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে, কারণ অবভিয়াসলি মঙ্গো ডেটাবেস সবার জন্য এক্সপোজ রাখা তো দরকার নেই। আমার জাস্ট দরকার কি, যেই ব্যাক এন্ড অ্যাপ থেকে আপনি মঙ্গোডিবি ওইটার আইপি দিয়ে দেয়, ঠিক আছে। বাট রেস্ট এপিআই সবার জন্য উন্মুক্ত থাকবে, কারণ সবাই তো ওটা দিয়ে হচ্ছে আপনার অ্যাপটা ইউজ করবে। ওকে, সো বেসিক্যালি গেল। তো এটা সেট করে দেবো, বাট আমাদের প্র্যাকটিসের জন্য আমি এটা আহ, উন্মুক্ত করে দিব, যাতে হচ্ছে এটা এক্সেস করা যায় আর কি। বাট এটা এখন যে সেটিংস আছে ওই সেটিংসও চলবে, ফাইন। তারপর এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা ক্রেডেনশিয়াল। তো এই দুইটা ক্রেডেনশিয়াল আপনি সেভ করে রাখবেন। তো আমি আমার এখানে একটা ইয়ের মধ্যে একটা আমি কপি আর পাল 26 এটা কপি করে রাখছি, ঠিক আছে, আমার ইউজার নেম আর পাসওয়ার্ড, কারণ এটা দিয়ে হচ্ছে ডেটাবেস অ্যাক্সেস করতে হবে। অ্যান্ড ক্রিয়েট ডেটাবেস ইউজার এটা দিলে হচ্ছে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, আপনি চাইলে মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারেন। তো ডেটাবেস ইউজার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এই আইডি আর এই পাসওয়ার্ড দিয়ে আমি কি করতে পারবো, আমার ডেটাবেস অ্যাক্সেস করতে পারবো। ভালো কথা। কেন আইডি পাসওয়ার্ড দরকার, কারণ ডেটাবেসটা ক্লাউডে আছে। পিসিতে থাকলে আইডি পাসওয়ার্ডের কোনো দরকার ছিল না, কারণ পিসি আমার লোকালি আছে, লোকালি অ্যাক্সেস করা যায়। যদিও ওখানে আইডি পাসওয়ার্ড সেট করতে হয় অ্যাডমিন, নর্মালি যে কোনো ডেটাবেস আপনার পিসিতেও যদি সেট করেন তাও একটা আইডি পাসওয়ার্ড সেট করতে হয়। মায়াস্কো যারা ইউজ করছেন অ্যাডমিন অ্যাডমিন খুব পপুলার একটা আইডি পাসওয়ার্ড, ওটা দিয়ে পরে আপনি আপনার মতো সেট করবেন যদি লোকালি করেন। বাট অনলাইনে করলে একটা খুব ভালো পাসওয়ার্ড সেট করতে হয়, যাতে হচ্ছে যে সেটা অ্যাক্সেস করতে না পারে। ওকে, এরপর হচ্ছে আপনি কানেক্ট কিভাবে করবেন, চুজ এ কানেকশন মেথড, এখানে যাবেন। তো অনেকগুলো কানেকশন মেথড আছে, ঠিক আছে। ড্রাইভার্স আছে, কম্পাস আছে, শেল আছে, ঠিক আছে, মঙ্গোডিবি ফর ভিএস কোড আছে। তো আমি প্রথমটায় যাচ্ছি ড্রাইভার্সে। তো এখানে যেটা করবে তারা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবে, যে লিঙ্কটা ইউজ করে আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, তো এই লিঙ্কটা আমি কপি করব এবং আমার কোডে গিয়ে পেস্ট করব। স্ট্রিং এর মধ্যে রেখে পেস্ট করি, ডিবি ইউআরএল দিয়ে পেস্ট করি। তো এটা হচ্ছে আমার ডেটাবেস ইউআরএল। তো এই লিঙ্কটা খেয়াল করলে একটা জিনিস দেখবেন, যে আপনার এখানে একটা ইউজার নেম আছে, এখানে এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা, আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা। এই যে @@, অফ এর আগের এই পার্টটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো এইভাবে কোডের মধ্যে কখনো ইউজার নেম পাসওয়ার্ড রাখা উচিত না। তো আমি একটা কি করব, এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করবো। তো ডিবি ইউজার নেম হুইচ ইজ এটা, অ্যান্ড ডিবি পাসওয়ার্ড, পাসওয়ার্ড হুইচ ইজ এটা। ফাইন, এবার কিভাবে অ্যাক্সেস করব, ওই আমাদের ডট এনভি আমাদেরকে এটা হেল্প করবে, এনভি। তো আমার এটা যাবে হচ্ছে টেমপ্লেট ডেটাবেস ইউজ করবো, প্রসেস পিএনভি ডট, আমার এটা হচ্ছে ডিবি ইউজার নেম। কিছু প্যাকেজ, কিছু এক্সটেনশন আছে যেটা ইউজ করলে এই ইএনভি থেকেও হচ্ছে আপনি এই নেম গুলো সাজেশন হিসেবে পেতে পারেন। আমি এক্স্যাক্টলি জানি না, আমি একটা ইউজ করছিলাম একসময়, ডট পিএনভি নামে একটা প্যাকেজ ইউজ করছিলাম, অ্যাজ ফার এজ আই রিমেম্বার। এই যে এটা, এটা সাপোর্ট করে কিনা আমি শিওর না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ডট ইনভি অফিসিয়াল প্লাস ভল্ট, এই ধরনের কিছু এক্সটেনশন আছে যেটা ইউজ করলে যে আপনি এখানে এনভি ফাইলে যে ভ্যারিয়েবলটা দিবেন ওই ভ্যারিয়েবলটাই আপনি এখানে হচ্ছে সাজেস্ট করবে, তখন হচ্ছে আপনার এরকম কপি পেস্ট করা লাগে না। প্রসেস ইএনভি, এরপর হচ্ছে ডিবি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডে এটা আমি কি রাখতেছি না, করে রাখতেছি। খুবই ভালো কথা। এবার একটা আমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ডট নেট স্ল্যাশের পরে যে পার্টটা আছে, ঠিক আছে, স্ল্যাশের পরে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। এটা
মানে ঝামেলাটা কোথায় ওটা দেখানোর পরে তারপরে এটা আমি ফিক্স করবো। আচ্ছা।